বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার মধ্য দিয়ে ব্রাজিল দল আনুষ্ঠানিকভাবে তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে এবং অন্যান্য সময় হলে হয়তোবা আমরা এই ম্যাচটাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করতাম না। আমাদের কাছে মনে হইতো জাস্ট বিশ্বকাপের আগে একটা ম্যাচ যেখানে আমরা একটু গা গরম করবো, রিদমটা ফিরিয়ে আনার চেষ্টা করবো, দ্যাটস ইট। বাট ব্রাজিল দল বর্তমানে যে সমস্যাগুলো ফেস করে যাচ্ছে বা আমাদের দলের যে কন্ডিশন সেইগুলোর দিকে যদি আমরা একটু ফোকাস করি, যেখানে আমাদের কিছু কিছু পয়েন্টে অবশ্যই একটু জোর দিতে হবে, ওই জোর দিতে গেলেই দেখা যাবে যে অটোমেটিক্যালি আমাদের দলটার জন্য এই ম্যাচটা কিছুটা হলেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন ধরেন, এই দলটার ভিতরে টিম কম্বিনেশনের যে একটা কনসার্ন দীর্ঘদিন ধরে চলতেছে, যে সমন্বয়টা ঠিক মতো হইতেছে না, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা চিন্তার কারণ হয়ে থাকতেছে। সুতরাং এই ম্যাচটাতে সেটা আমরা কতটুকু ডেভেলপ করতে পারি সেটা অবশ্যই দেখার বিষয় থাকবে। একই সাথে কার্লো আনচেলত্তি কিন্তু এই দলটাকে অনেক দিন ধরে ম্যানেজ করে নেয় এবং আমরা বড় একটা ব্রেকের পরে আবার এই দলটাকে একত্রিত কার্লো আনচেলত্তির সামনে দেখতে পাইতেছি। এখন এই যে অনেক দিনের একটা ব্রেক এবং খুব কম সময়ের 3-4 দিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা ওই কম্বিনেশনটা বা কার্লো আনচেলত্তি এই দলটাকে কিভাবে একত্রিত করেন সেটাও কিন্তু আমাদের একটা দেখার বিষয় থাকবে। এবং এইটা যদি আমরা অল্প সময়ের ভিতরে করতে পারি, যে আমাদের টিম কম্বিনেশনটা খুব দ্রুত দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা অন্য দলগুলোকে একটা থ্রেড জানাইতে পারবো যে ঠিক আছে, আমরা কিন্তু বিশ্বকাপের জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে আসতেছি। এখন এই ম্যাচটাতে আমাদের এইগুলোতে অনেক বেশি ফোকাস রাখতে হবে। একই সাথে কিছু কিছু প্লেয়ারদের দিকে ফোকাস রাখতে হবে, যেমন ধরেন ভিনিসিয়াস জুনিয়র, ওর রোলটা কিরকম হইতে যাইতেছে বিশ্বকাপে। আমাদের যেহেতু এই প্লেয়ারদের নিয়েই কিন্তু ওয়ার্ল্ড কাপে যেতে হবে, আমাদের এইখানে আর চেঞ্জেস করার কোনো সুযোগ নেই। আমরা যে ঠিক আছে একটু পরীক্ষা নিরীক্ষা করি, ওই সুযোগ কিন্তু নাই। সুতরাং এখানে যারাই সুযোগ পাচ্ছে তাদেরকেই নিজের সেরাটা বিলিয়ে দিতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে সে বিশ্বকাপের জন্য প্রস্তুত আছে, তার উপরে আমরা ভরসা রাখতে পারি। সুতরাং এই ম্যাচটাতে অবশ্যই আমাদের জন্য কিছু কিছু পয়েন্টে গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে। এখন এই ম্যাচটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, তার আগে বলতে হবে যে আমাদের এখানে ফরমেশনটা কিরকম হইতে পারে, আমাদের একাদশে কারা কারা থাকতে পারে। দেখেন, এই ম্যাচটা বেসিক্যালি আমাদের দেখতে হইতে পারে যে আমরা ফরমেশনটা 4-2-3-1 এইভাবে সাজাচ্ছি, যেখানে আমাদের গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার থাকবে। যদি কোনো বড় ধরনের চেঞ্জ আজকে রাতে না করা হয় সেক্ষেত্রে মোটামুটি এরকমই থাকবে। সেটা হলো অ্যালিসনের সাথে আমাদের দুইটা সিবি হিসেবে খেলবে লিও পেরেরা এবং ব্রেমার। দুইটা ফুল ব্যাক পজিশনে আমরা অ্যালেক্সান্দ্রোর সাথে সাথে ওয়েসলিকে দেখতে পারবো। এবং মিডফিল্ডে ব্রুনো গিমারেস এবং ক্যাসিমিরো, যেটা একেবারে আমাদের ভরসার জায়গা। অ্যাটাকিং মিডফিল্ড এই পজিশনটাতে মোস্ট প্রবাবলি আমরা রাফিনহাকে দেখতে পারবো। দুইটা উইং পজিশনে ভিনিসিয়াস এবং লুইস হেনরিকে, এবং ফলস 9 পজিশনটাতে আমরা মোটামুটি ম্যাথিস কুনহাকে দেখতে পারবো। এই হলো আমাদের ফরমেশন বা এই হলো আমাদের একাদশ। এখন এই ফরমেশনটা কিন্তু 4-2-3-1 দেখা যেতে পারে, কিন্তু যখন বিভিন্ন কন্ডিশন দাঁড়াবে, যেমন ধরেন আমরা যখন নিজেদের পায়ে বল থাকবে, তখন এই ফরমেশনটা চেঞ্জ হয়ে অনেকটাই 4-2-4 এরকম সিচুয়েশন দাঁড়াবে, যেটা কার্লো আনচেলত্তি বারবার বলে আসতেছেন। আবার যখন আমরা বলটা হারাবো, কুইক ট্রানজিশন ঘটাবে অপোনেন্ট, তখন আমাদের ফরমেশনটা অনেকটাই 4-4-2 এরকম দাঁড়াবে, যেখানে আমাদের দুইটা উইং অথবা ফলস 9 থেকে একজন এসে মিডফিল্ডটাকে কাভার করার ট্রাই করবে। তো বোঝাই যাচ্ছে যে অনেক বেশি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাব। এবং এইটা কিন্তু আমাদের শুধুমাত্র পানামার বিপক্ষেই করতে হবে তা না, আমাদের এই একই জিনিস, যে বল পায় একরকম, বল ছাড়া আর একরকম, নর্মালি আবার শুরু করতেছি একরকম, এই যে ফরমেশনের বারবার ট্রানজিশন ঘটবে, সেটা কিন্তু আমাদের ফ্রান্সের বিপক্ষে করতে হবে, সেটা কিন্তু আমাদের আর্জেন্টিনার বিপক্ষে করতে হবে। সুতরাং এই ম্যাচটাতে এই কারণেই আমাদের ওই দিকে ফোকাস রাখতে হবে যে পানামা ভেবে আমাদের এইখানে একটু গা ছাড়া টিম কম্বিনেশনের জায়গাটা আমরা একটু স্লোলি করি, ম্যাচটা তো আমরা জিতবই, এরকম একটা যে ভাব যদি আমরা ধরি, তাহলে কিন্তু আমাদের প্রপার একটা প্রস্তুতি হবে না। বিকজ অন্য দল এই প্রস্তুতিগুলাই আরো 3-4 বছর আগে করে ফেলছে। তারা ওয়ার্ল্ড কাপের পরই একটা প্রস্তুতি নিয়ে ফেলতেছে, 4 বছর ধরে তাদের দলটাকে ঘুষাইছে। আর কার্লো আনচেলত্তি এসে পাইছে এমন একটা দল, যে দলটা আর্জেন্টিনার কাছে এক হালি গোল খেয়ে পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে পড়ে আছে, এবং উনি খুব একটা ম্যানেজও করাইতে পারেন। মাত্র 10টা ম্যাচ উনি ম্যানেজ করাইছে, এইটা থেকে আপনি ওয়ার্ল্ড কাপের জন্য কতটুকু এর প্রস্তুতি নিতে পারবেন। সুতরাং এই ছোট বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে। এখন আসেন যে আমাদের এই যে একাদশ, এখানে প্লেয়ারদের রোলটার দিকে যদি আমরা তাকাই, বা আমরা টেকনিক্যালি কিভাবে তাদেরকে ব্যবহার করতে যাব। দেখেন, এই ম্যাচটাতে গোলকিপার হিসেবে আমার অ্যালিসনের দিকে খুব একটা পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখার দরকার নাই। অ্যালিসন স্যার আমরা কারোর উপর ভরসা করতে পারবো না থ্রু আউট দ্য টুর্নামেন্ট। সুতরাং অ্যালিসন থাকুক ওর মতো, ও যা করে ওইটাই আমাদের মেনে নিতে হবে। এখন দুইটা সিবি হিসেবে যারা খেলতেছে, দেখেন এরা কিন্তু আমাদের দুইজনের একজনও কিন্তু আমাদের মেইন একাদশের সিবি না।
যেহেতু তারা মেইন একাদশের সিবি না, কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে গ্যাব্রিয়েল এবং মার্কুনেস না থাকায়, তাদেরকে প্রমাণ করতে হবে। তাদের দিকে আমি একটু বেশি ফোকাসে রাখতে চাচ্ছি যে তারা সিচুয়েশন গুলাকে কিভাবে হ্যান্ডেল করে। আমাদের যদি কোনো কারণে দেখা যায় মাগালেস কার্ড খাইছে বা ইনজুড হয়েছে, কিংবা এই জিনিসটা কিন্তু মার্কুনেসের সাথে হইতে পারে, তখন কিন্তু এই দুইজনকেই আমাদের অনেক বেশি ভরসা করতে হবে। সুতরাং ওই আস্থাটা তাদেরকে যোগাইতে হবে। যেমন ধরেন লিও পেরেরা গত 2টা ম্যাচে কার্লো আনচেলত্তি ওর কাছ থেকে অনেক ইতিবাচক জিনিস পেয়েছে, বাট অ্যাজ এ ফ্যান আমাদের কাছে কিন্তু মনে হয় নাই যে কার্লো আনচেলত্তি বা লিও পেরেরা অনেক বেশি প্রমিজিং কিছু করছে। ওর অনেকটা সেই কিনেস ছিল, হয়তো বা হইতে পারে যে ন্যাশনাল টিমে শুরু একদম প্রথম ম্যাচ খেলতেছে, এই জন্য একটু সেই কিনেস ওইটাও কাটাই উঠতে পারছে কিনা। ব্রেমারকে আমরা ন্যাশনাল টিমে অনেকদিন ধরে মানে একদম ফুল টাইম খেলতে দেখি না, ওইটাও পারফর্ম করতেছে কিনা। এরপর আসেন 2টা ফুল ব্যাক পজিশনে। আমার ওয়েসলির দিকে আমার ফোকাস থাকবে যে ও তো ওভারল্যাপ করবে, আমাদের অ্যাটাকিং জন্য অনেক বেশি হেল্প করবে, কিন্তু ওর কাজটা কি? একটা ফুলব্যাকের কাজ অবশ্যই আপনাকে ডিফেন্সের একটা সলিডিটি দেওয়া, সেই সলিডিটিটা ঠিক মতো দিতে পারতেছে কিনা। এবং অ্যালেক্সান্ড্রোর কাছে আমার সেই একই জিনিস থাকবে, সে ভিনিসিয়াসের সাথে কতটা কানেকশন করতে পারে, ভিনিসিয়াসের চ্যানেলটাকে কতটা সে ইজিয়ার করে তুলতে পারে, দেখি সাথে ডিফেন্সিভ সলিডিটি কেমন দিতে পারে। এবং এই 2টা ফুলব্যাক অবশ্যই আমাদের একটা বড় কনসার্ন জাগাবে যে 2জন একত্রে উঠে যায় কিনা। যেহেতু আমাদের মিডফিল্ডে একটা গ্যাপ রয়ে গেছে, আমাদের সিবি 2টাও নতুন, সুতরাং এই 2টা ফুলব্যাকের অবশ্যই একটাকে উপরে উঠতে গেলে আর একটাকে নিচে থাকতে হবে। এবং মোস্ট প্রবাবলি আমরা ওয়েসলেকে এই জন্য অনেক বেশি ওভারল্যাপ করতে দেখবো, এবং থার্ড সিবির রোলটাকে আমরা সান্দ্রোর প্লে করতে দেখবো। এবং সান্দ্রো যদি থার্ড সিবির রোলটা প্লে করে, অনেক বেশি ওভারল্যাপ না করে, ওই চ্যানেলটাতে ভিনিসিয়াসকে রাফিনহা বা কুনহারা কিভাবে হেল্প করে সেটা আমার দেখার বিষয় থাকবে। আমি 2টা মিডফিল্ড পজিশনে ব্রুনো গিমারেস এবং ক্যাসিমিরো, এদেরকে নিয়ে আমি কোনো পর্যবেক্ষণ দৃষ্টিতে দেখবো না। আমি চাইবো যে এই ম্যাচটাতে আমরা কত দ্রুত এই 2জনকে তুলে ফেলতে পারি। আমরা ফার্স্ট হাফের পর মানে ফার্স্ট হাফেই কোনো সিচুয়েশন দাঁড় করতে পারি কিনা যে আমাদের মিডফিল্ড 2টাকে তুলে আমরা লুকাস পাকুয়েতা, দানিলো কিংবা ফেবিনহোকে নামাই দিতে পারি কিনা। কজ ওয়ার্ল্ড কাপ সামনে আমাদের এই 2জনের উপর অনেক বেশি ভরসা করতে হবে, এই জন্য আমাদেরকে অবশ্যই তাদেরকে রিজার্ভ করার চেষ্টা করতে হবে। এরপরে যদি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের রাফিনহার রোলটা, রাফিনহা এইখানে আমি পুরো অ্যাটাকিং জোনটাকে একত্রে কথা বলি। আমাদের সবসময় একটা বড় সমস্যা কি দাঁড়ায় জানেন, যে ব্রাজিল দল সবসময় লেফট উইং বেস ফুটবলটা খেলতে চায়। মানে উইং, ওই ভিনিসিয়াস থাকুক, ওইখানে রদ্রিগো থাকুক, ওইখানে রাফিনহা থাকুক, ওইখানে নেইমার থাকুক, আমরা গত 3-4 বছর বা 10-12 বছর ধরেই দেখে আসতেছি ওই যে লেফট উইং একটা জায়গাতে আমরা ওভারলোডেড করে ফেলি এবং অপোনেন্ট ওই জায়গাটাকে আটকাই ফেললে মোটামুটি আমাদের অ্যাটাক শেষ। সুতরাং রাফিনহা যেহেতু আমাদের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটাতে খেলতেছে, এইখানে আমাদের একটা বড়, ওর উপর একটা বড় দায়িত্ব থাকবে লুইস হেনরিকের সাথে ওর ভালো একটা কানেকশন তৈরি করা, যাতে করে আমরা রাইট উইং পজিশনটাকে অনেক বেশি ওভারলোড করে ফেলতে পারি, যেখানে আমাদের ওয়েসলে এসে হেল্প করবে, যেখানে আমাদের রাফিনা গিয়ে মাঝে মাঝে হেল্প করে, লুইস হেনরিকে স্টার্ট করবে। এই যে একটা জায়গা থেকে যদি ওভারলোড করতে পারি, তাহলে কিন্তু ভিনিসিয়াসের জন্য স্পেসটা অনেক বেশি ক্রিয়েট হয়ে যাবে। তখন ভিনিসিয়াস এবং ম্যাথিস কুনহা তারা কিন্তু গোল বের করার জন্য একটা ভালো স্পেস পাইতে পারে। সুতরাং রাফিনার এখানে একটা বড় দায়িত্ব থাকবে লেফট উইং রাইট উইংটাকে প্রপারলি ওভারলোডেড করে ফেলা। এই হলো মোটামুটি আমাদের খেলার একটা অবস্থা হইতে পারে, ট্রানজিশন ঘটতে পারে। এখন যখন আমাদের ট্রানজিশন ঘটবে, সেক্ষেত্রে আমার ভিনিসিয়াসের রোলটা কিরকম হয় সেটাও কিন্তু দেখার বিষয় থাকবে। কজ আমরা দেখি ভিনিসিয়াস প্রেস করতে পছন্দ করে না। এখন ভিনিসিয়াসের প্রেসিংটাকে কাভার করার জন্য আমরা রাফিনাকে কিভাবে ব্যবহার করি, কুনহা ওই জিনিসটাকে ঠিক মতো কাজ করতেছে কিনা, এবং যখন কুনহা নিচে আসতেছে সেকেন্ড স্ট্রাইকার পজিশনটাতে রাফিনা চলে যাচ্ছে নাকি ভিনিসিয়াস চলে যাচ্ছে, কিভাবে তারা এই ট্রানজিশন গুলো ঘটাইতেছে, এইটা কিন্তু আমাদের জন্য অবশ্যই একটা দেখার বিষয় থাকবে। এবার আসেন লুইস হেনরিকের দিকে। লুইস হেনরিকে ওয়ার্ল্ড কাপে স্টার্ট করবে কিনা, এটা কিন্তু একটা মানে বড় ধরনের প্রশ্ন হয়েই আছে। আমরা ওকে সুপার সাব হিসেবেই দেখতেছি, কিন্তু এই ম্যাচটাতে যদিও ক্লিক করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভরসার জায়গা থাকবে যে নেইমার না থাকলে, আমরা গত ভিডিওতে যে আলোচনা করছি, নেইমার না থাকলে আমাদের মার্টিনেল্লির উপর অনেক বেশি ঝুঁকতে হইতে পারে। কিন্তু এখানে যদি আমরা কোনোভাবে দেখি যে লুইস হেনরিকে শুরু থেকেই অনেক ভালো সার্ভিস আমাদের দিতে পারতেছে, পুরো 90 মিনিট পুরো সময়টা জুড়ে আমাদের ভালো একটা রিদম ক্যারি করতেছে, ওর যে ড্রিবলিং আছে, ওর যে স্পিড আছে, ওর যে শারীরিক সক্ষমতা আছে, ও গোল স্কোরিং যে অ্যাবিলিটি আছে, এগুলো যদিও পুরো ম্যাচটাতে দেখাইতে পারে,
সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই নেইমার না থাকা বা নেইমারকে আমরা সাব হিসাবে খেলানোর সাহসটা আরো বেশি পাবো। আমাদের মার্টিনেলির উপরে ভরসা করতে হবে না, মানে অনেক বেশি ভরসা করতে হবে না। এই জিনিসগুলো আমাদের জন্য অবশ্যই ফোকাসের জায়গা থাকবে। একই সাথে আমি সাব হিসাবে রায়ান, ইগর থিয়াগো, এনরিক এই তিনটা প্লেয়ার কতটুকু সময় পাইতেছে, কিভাবে পারফর্ম করতেছে, এটা আমাদের জন্য বেশ পর্যবেক্ষণের একটা জায়গা হিসেবেই থাকবে। কারণ কি দেখেন, এনরিক, ইগর থিয়াগো, রায়ান তিনজনই মোটামুটি আমাদের সাব ফুটবলার, এটা সাবই খেলবে, এদেরকে আমরা কখনো স্টার্ট করাবো না, আমার কাছে কখনোই মনে হয় না। সুতরাং সাব হিসেবে নেমে আপনি 10-15 মিনিটে কি করেন, এইটা একটা বড় দেখার বিষয়। যেমন গত ম্যাচটাতে আমরা দেখছি এনরিক সাব হিসেবে নেমে পুরোই আগুন ধরাই দিছিল। এরপরে ইগর থিয়াগো একটা ভালো গোল করছিল, যেখান থেকে পেনাল্টি থেকে খুব মানে ওর আত্মবিশ্বাস তৈরি করার জন্য একটা গোল দরকার ছিল। এবং এই জিনিসটা আমি রায়ানের কাছ থেকেও দেখতে চাই যখন সাব হিসেবে নামবে। সুতরাং ওভারঅল এই ম্যাচটাতে যদি আপনি দেখেন, আমাদের ফোকাস করার অনেক জায়গা আছে। এবং আমাদের এই ম্যাচটাতে এমন হইতে পারে যে শুধুমাত্র সিভিপি একটা বাদ দিলে বাকি 9 জনই কিন্তু আমাদের বিশ্বকাপের একাদশে থাকতে পারে। যেহেতু আমাদের 8-9 জন ফুটবলার যারা ওয়ার্ল্ড কাপ খেলবে, স্টার্ট করবে, তারা এই ম্যাচটাতে আছে, তাদের কাছ থেকে আমি ডেফিনেটলি অনেক ভালো পারফরমেন্স আশা করি, যাদের কাছ থেকে আমি গোল আশা করি। যেমন ধরেন ভিনিসিয়াসের একটা গোল আমাদের দলের চেহারা চেঞ্জ করে দিতে পারে। রাফিনা কিন্তু ওপেন প্লেতে দীর্ঘদিন ধরে ন্যাশনাল টিমে গোল পাইতেছে না যতটুকু আমার মনে পড়তেছে, সেখান থেকে একটা গোল, লুইস এনরিকের একটা গোল, ম্যাথিস কুনহা যদি একটা গোল পায়, বা ম্যানচেস্টার ইউনাইটেডে যেভাবে পারফর্ম করছে সেটা যদি ক্যারি করতে পারে, এইসব জিনিসগুলোকে যদি আমরা একেবারে আমাদের কেন্দ্রবিন্দুতে রাখি, তাহলে ডেফিনেটলি আমাদের জন্য এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে। এবং ওভারঅল আমরা যদি খুব ভালো পারফরমেন্স একটা করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার যে আমরা ম্যাচটা জিততেছি, এটা আমরা ম্যাচটা হারতেছি। ম্যাচ হারলে অবশ্যই এটা ব্যাড ইফেক্ট, ম্যাচ যদি না জিততে পারি অবশ্যই আমাদের জন্য সেটা একটা কনসার্নের জায়গা হবে। কিন্তু আমাদের মূল লক্ষ্যটা থাকতে হবে যে আমাদের টিম কম্বিনেশনটা যেন প্রপারলি কাজ করে। যাদেরকে নিয়ে আমরা বিশ্বকাপটা জিততে চাইতেছি তারা আসলে কতটুকু নিজেদেরকে মেলে ধরে। অবশ্যই আমি চাই না যে সবাই একেবারে 100% দিয়ে একদম জান প্রাণ উজাড় করে দিয়ে ইনজুর্ড হয়ে যায়, এরকম কিছুই আমি চাচ্ছি না। কিন্তু নিজের জায়গা থেকে টিমের কথা চিন্তা করে তারা যেন প্রপারলি নিজেদেরকে এই ম্যাচটাতে মানায় নেওয়ার চেষ্টা করে, নিজের সর্বোচ্চ যতটুকু দেওয়া সম্ভব সেটা দেওয়ার মেন্টালিটি যেন তারা এই ম্যাচটাতেও ক্যারি করে, সেটা অবশ্যই আমি আশা করবো। এবং সেটা যদি ঘটে, সেক্ষেত্রে এইটার সুফল হয়তো আমরা ওয়ার্ল্ড কাপে পাইতে চাইতেছি। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।